জয়া বান্ধবীকে দেখে মহা বিরক্ত। ক্যাম্পাসে আসার পর থেকে এই বই হাতে নিয়ে বসে আছে। নীরা বইয়ের মাঝে পৃষ্ঠায় বুকমার্ক রেখে জয়ার দিকে অপরাধী চোখে তাকালো। জয়া নীরাকে ক্যান্টিনে রেখে কিছু সাজেশন জোগাড় করতে গিয়েছিল। এই সুযোগে নীরা চুপি চুপি ব্যাগ থেকে বইটা বের করে পড়তে শুরু করলো। বইয়ের নাম আজ মিতালির গায়ে হলুদ। লেখক কবির খন্দকার। সমসাময়িক লেখকদের মধ্যে বেশ জনপ্রিয়। জয়া আবার বই পড়তে কখনো তেমন আগ্রহ প্রকাশ করেনি, তাই নীরাকে বই পড়তে দেখলেই রেগে যায়। ভার্সিটির সময়টা পড়াশোনা আর আড্ডা দেওয়ার জন্য, অথচ নীরা সময় পেলেই এই কবির খন্দকারের বই নিয়ে পড়ে থাকে। কি আছে এই ভদ্রলোকের বইতে জয়া জানে না। ডিপার্টমেন্ট থেকে এসেই দেখে বান্ধবী বই পড়ছে। নীরা জয়াকে দেখে বোকা বোকা হেসে বলল, রাগ করিস না, মাত্র খুললাম। এমন মোমেন্ট এসে থামলাম যে ছাড়তে পারছি না। গল্পের লিডিং চরিত্র মিতালির আজ গায়ে হলুদ, অথচ মিতালি নিখোঁজ। ব্যাপারটা কিছুটা আতঙ্কের শোনালেও বেশ রোমাঞ্চকর, কারণ মিতালি তার হবু বরের সাথে বিয়ে করার আগে দেখা করতে গিয়েছে। এখন প্রশ্নটা হলো, নীরাকে ধমকে জয়া থামিয়ে দিল। থামবি তুই? কি শুরু করলি? নীরা চুপ হয়ে গেল। এর বেশি বকবক করতে জয়া হয়তো রেগে বন্ধুত্বই নষ্ট করতে দেবে। নাস্তা করতে করতে দুই বান্ধবী কিছুক্ষণ গল্প করলো। এরপর যে যার যার বাসার উদ্দেশ্যে রওনা দিল। নীরা বাসার কাছাকাছি আসতেই এই তল্লাটের সবচেয়ে সুন্দর আকর্ষণীয় গেটটার দিকে তাকালো। নেম প্লেটে লেখা বাসরলতা নিবাস। বাড়ির চারদিকে বাসরলতা ফুলে ঘেরা। এই বাসরলতা ফুল ফোটে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে। বাসর ঘরে ফুল দিয়ে সাজালে যেমন লাগে, এই ফুলগুলো ফুটলে বাড়ির চারপাশ বাসর ঘরের মতো লাগে। এই বাড়ির সদস্যদের নীরা খুব পছন্দ করে, অথচ নীরা তাদের চেনেই না, কখনো দেখেও নি এবং জানেও না কারা এই বাড়িতে থাকে। শুধু এতটুকুই জানে, এই বাড়িতে যারা থাকে তারা সম্ভবত তার প্রিয় লেখক কবির খন্দকারের ভক্ত। নামটা লেখকের গল্প বাসরলতা নিবাস থেকে নেওয়া। নীরার মনে পড়ল নিজের করা পাগলামির কথা। ললিতাদের বাসায় এসেছিল কিছু মাস আগে। রাস্তা দিয়ে যেতে এই বাড়িটা চোখে পড়ল। এই বাড়ির পাশাপাশি থাকতে কি বাহানাটাই না জুড়ে দিয়েছিল। শেষমেশ তার বাবা বাধ্য হয়ে একটা বাসা নিল এই তল্লাটে। এখন নীরা তার বারান্দা থেকে রুটিন করে এই বাড়ির ছাদ বারান্দা দেখে, বাসরলতা দেখে। মানুষগুলোর রুচি কি সুন্দর, কিন্তু তাদের দেখার সৌভাগ্য হয়নি এখন অবধি। হবে কি করে? গেটে তালা ঝুলে সর্বক্ষণ। বাড়িতে এসে দেখতে পেল বাবা রান্না শেষ করেছে। আজ মা এখনও অফিস থেকে ফিরেনি। বাবা মায়ের এই রসায়ন বেশ ভালো লাগে। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে বাবাকে বলল, বাবা চলো না একদিন ওই বাড়ি গিয়ে নাস্তা খেয়ে আসি। দারোয়ানকে বলো যে আমরা ওই বাড়িটা দেখতে চাই। জামিল সাহেব মেয়ের আচরণে হতাশ। এই মেয়েটা গল্প উপন্যাস করে করে মাথাটা শেষ করলো। শ্বশুরবাড়ি গিয়ে যদি এই আচরণ করে, ওই বাড়ির লোকজন কি ভাববে? টেবিলে বাবা মেয়ে খাবার সাজিয়ে খেতে বসলো। জামিল সাহেব জানালেন রোমানা আক্তার মানে নীরার মা আজ আসতে আসতে বিকেল হবে, অফিসে মিটিং আছে। খাবার শেষে নীরার দিকে একটা বায়োডাটা এগিয়ে দিয়ে বললেন, সোনামণি, তোমার মা দিয়েছে, পছন্দ হলে জানিও। নীরা নাক কুঁচকে বলল, আচ্ছা বাবা, মায়ের কি এই এক চিন্তা বলো, শুধু আমার বিয়ের কথাই ভাবে? একটাই তো মেয়ে তোমাদের, আমি চলে গেলে তোমরা একা হয়ে যাবে না? অনার্সটা তো শেষ করতে দাও, আর তো 2 বছর। আমার কি? তোমার মাকে বোঝাও। আমি তো পারলে তোমাকে আমার কাছেই রেখে দিতাম। একটা বুদ্ধি দিতে পারি, বিয়ে হলে জামাইটাকে রেখে দেই, কি বলো? ছি, কি বলো এসব বাবা? আমার জামাই কেন ঘর জামাই থাকবে? তুমি নিজেও তো থাকোনি। জামিল সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার নানা ছিলেন পুলিশ, ঘর জামাই থাকার সুযোগ ছিল নাকি? কিছু একটা হলেই ঘরটাকে জেলখানা বানাতো। নীরা খিলখিল করে হাসিতে বলল, তার মানে তোমার থাকার ইচ্ছা ছিল? জামিল সাহেব হেসে বললেন, থাকলে মন্দ হতো না। বাবা মেয়ে হো হো হাসিতে ফেটে পড়লেন। নানা সাহেবের কাছ থেকে অনেকটা যুদ্ধ করে মাকে ছিনিয়ে এনেছেন বাবা। এই গল্প প্রায় নানি শোনান। বিয়ের প্রথম কয়েক বছর নানা সাহেবের ভীষণ রাগ ছিল। 3 ছেলের পর একমাত্র মেয়ে রোমানা। একমাত্র মেয়ের জামাইকে ঘর জামাই রাখার
কি দৃঢ় প্রচেষ্টাটাই না চালিয়েছিলেন তিনি। কিন্তু জামিল সাহেবের মনোবল আর ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে মারা যাওয়ার আগে বলেছিলেন, আমার সোনার মতো মেয়ে হীরার মতো জামাই পেয়েছে। রাতে এসে মায়ের জেদের কাছে নীরা টিকল না। দুপুরে বাবার বায়োডাটা দেওয়া পাত্রপক্ষকে মা অনুরোধ করেছেন আগামীকাল দেখতে আসার জন্য। জামিল সাহেব বুঝ দিলেন তথাকথিত বাবাদের মতো, দেখতে আসলেই কি আর বিয়ে হয়ে নাই কি। পরদিন পাত্র ব্যতীত সবাই এলো। পাত্রের মা বেশ গোছালো এবং অমায়িক মানুষ। দুই পক্ষের পছন্দ হলো দুজনকে। পাত্রের ছবি দেখে পছন্দ হলো সবার। পাত্রপক্ষ চলে যাবার পর রোমানা বাবাকে বলল, বাবা আমি যদি কনফিউজড হয়ে যাই? জামিল সাহেব বেশ ভাবুক এবং চিন্তিত গলায় স্ত্রীকে বললেন, রোমানা বিবি, আর পাত্র পেলে না? পাত্রের সবই ভালো, কিন্তু ভাই নিয়ে যত সমস্যা। সোনামণি বুঝবে কি করে কোনটা স্বামী আর কোনটা দেবর? এই যমজ বিভ্রাট না করলে পারতে না? রোমানা আক্তার চায়ে চুমুক দিয়ে বললেন, এছাড়া আর উপায় ছিল না। দোষ তো আমার না, তোমার মেয়ের কপালের। এখন তুমিই বলো, পাত্র কি অপছন্দ হওয়ার মতো? দাঁতের নখ কাটতে কাটতে জামিল সাহেব বললেন, পাত্র তো দেখিনি, পাত্রের ভাইকে দেখেছি। রোমানা স্বামীকে ধমক দিলেন বুড়ো বয়সে দাঁতের নখ কাটার জন্য। যখনই জামিল সাহেব কিছু নিয়ে বেশ ভাবেন, তখনই এই বাজে অভ্যাসটা নিজের অজান্তে তার মাঝে দেখা দেয়। মুখ থেকে হাত সরিয়ে মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমি চেষ্টা করেছি। তোমার মা এখানেই বিয়ে দিবে। চাইলে তুমি কাল পাত্রের সাথে দেখা করতে পারো। নীরা নাক মুখ কুঁচকে বলল, তাতে কি হবে শুনি? পাত্রপক্ষ তো চেন বালা সব পরিয়ে দিল। এখন না করা মানে তো অপমান। আশ্চর্য কাজ কারবার। এক ছেলেকে দেখিয়ে আরেক ছেলের বউ নিয়ে যাওয়া কেমন বিশ্রী কাণ্ড। রোমানা ধমকে বলল, সোনামণি সাবধান, আজ বাদে কাল বিয়ে হবে। বাজে বকো না। ছেলেটা একটা সেমিনারে গিয়েছে, তাই আসতে পারেনি শোনোনি? বাসায় যেমন বেপরোয়া আচরণ করো, শ্বশুরবাড়ি গিয়ে এসব করবে না। যতদূর শুনেছি পাত্র বেশ গম্ভীর। আমি গম্ভীর ছেড়ে কিছুতেই বিয়ে করব না। বিয়ের আগে তোমার ক্যাম্পাস যাওয়া বন্ধ। নীরা রাগ করে উঠে চলে গেল। এদিকে রোমানা আক্তার রুষ্ট চোখে স্বামীর দিকে তাকালেন। তার ভাষ্যমতে মেয়ে বিগড়ানোর জন্য জামিলের আশকারা যথেষ্ট। জামিল সাহেব অপরাধী চোখে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, দেখছি আমি, পাত্রের নাম্বারটা দাও। কাঁথায় মুখ মুড়িয়ে শুয়ে আছে নীরা। জয়াকে ফোন দিয়ে কেঁদেছে। জয়া কাল আসবে বলে জানিয়েছে। বাজখায় আওয়াজে ফোনটা বেজে উঠল পুনরায়। অপরিচিত নাম্বার দেখে রিসিভ করলো। ওপাশ থেকে সরাসরি প্রশ্ন করলো, আমি তো দেখতে এত খারাপ না, তাহলে এভাবে কেঁদে কেটে সাগর বানিয়ে ফেলেছেন কেন সোনামণি? চমকে উঠল নীরা। এই নাম তো বাবা মা ডাকে। এই লোককে? ছ্যানছ্যান করে প্রশ্ন করলো, আপনি কে? আমি কিরণ, যাকে আপনার এত অপছন্দ হলো যে সমুদ্রের জল বাড়িয়ে দিলেন। নীরা ভাবল, এই তবে পাত্র। এত পকপক করে কেন? মাঝে বলল গম্ভীর। নীরা খাটের হেডবোর্ডে হেলান দিয়ে বলল, অপছন্দ বলিনি, বলেছি নিজে না এসে ভাইকে পাঠানোর কি মানে? আমি তো দুজনের মাঝে কনফিউজড হয়ে যাব। কিরণ হাসতে হাসতে বলল, আমি তো হব না। আপনি ভুল করলে শুধরে দিব। আর যদি বলেন যে বিয়েতে রাজি নন, তাতেও সমস্যা নেই, বাসায় জানিয়ে দিব, কিন্তু অনুরোধ একবার দেখা করে চলুন। এরপর না হয়। নীরা দেখা করতে অসম্মতি জানালো। বলল, থাক, আর দেখা করার প্রয়োজন নেই। আমার প্রিয় লেখক বলেন, যা তোমার তা তুমি না চাইলেও পাবে, আর যা তোমার না তা তুমি চাইলেও পাবে না। দেখি কথাটা কতখানি সত্য, ভাগ্যের উপর ছেড়ে দিলাম। কিরণ হেসে বলে, আপনার প্রিয় লেখক তো বেশ মজার। নাম কি? কবির খন্দকার। নাম শুনিনি। আপনি শুনবেন কি করে? আপনি তো ফ্রস্ট, ওয়ার্ডসওয়ার্থ, বায়রন পড়ে অভ্যস্ত। তবে মাঝে মাঝে সমসাময়িক লেখকদের খোঁজ রাখাও ভালো। আপনারা জেনজি, তাই আপনাদের জ্ঞান সবসময় বেশি। আমি মিলেনিয়াম জেনারেশন। বাংলা বলতে রবি ঠাকুর, জসিমউদ্দিন, কাজী নজরুল, শরৎ, সমরেশ কিংবা সুনীল বঙ্কিমকে চিনি। এই যুগের নান্দনিক কথা সাহিত্যিক হুমায়ুন স্যার আমার প্রিয়। নিউ জেনারেশন রোমান্টিসিজম কম বুঝি। সেটা আমি বহু আগেই বুঝেছি।
যখন মা বলল আপনি ইংরেজি সাহিত্য পড়ান, কিন্তু আপনাদের সাহিত্যেও তো রোমান্টিসিজম আছে। তার বেলায় আছে তো রোমিও জুলিয়েট, হ্যামলেট, ওপিলিয়া কিংবা এলিজাবেথ এবং ডার্বসি। নীরা বিরক্ত হয়ে বলল, হয়েছে, থামুন, আমি ঘুমাবো। আপনি ঘুরিয়ে পেঁচিয়ে আমার লেখককে অপমান করছেন। একদম না, আমার এই ক্ষমতা নেই। থাক ওসব কথা, না যাই। দেখা যখন করবেন না, বিয়েতে কি হ্যাঁ ধরবো নাকি না? আমার কোনো অভিমত নেই, রাখলাম। ফোনটা কেটে দিল নীরা। প্রচণ্ড রাগ হলো। এই লোকের সাথে তার চলবে না। তবুও বিয়ে সে করবে, কারণ কিছুটা সাহিত্য লাভার গোছের মানুষটা। হয়তো বিয়ের পর পরিবর্তন হতেও পারে। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। ধুমধামে বিয়ে সম্পন্ন হলো নীরার। বাড়ি ছেড়ে আসার সময় তার প্রিয় গেটটা যখন অতিক্রম করছিল, ফুঁপিয়ে কেঁদে উঠল। হয়তো আর কখনো ঘুম থেকে উঠে ভোরের সূর্যের সাথে বাসরলতা নিবাসের বারান্দা দেখা যাবে না। হয়তো তার আগের মতো প্রাণ খুলে লেখককে নিয়ে আলাপ করা যাবে না ওই বাড়িতে। বিয়ের মিষ্টি খাওয়ানোর সময় একবার স্বামীকে দেখেছে নীরা, এরপর আর ফিরেও তাকায়নি। বিয়ের সাজে সব বরকে একই লাগে। খানিকটা তাকিয়ে দেখলো এই দুই যমজ ভাইয়ের মাঝে মিল আছে কিনা। হঠাৎ করে দেখলে মিল পাবে না, কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় একজন ফর্সা, অন্যজন শ্যামল। নীরার হাজব্যান্ড ফর্সা। সে সব কথা থাক, আপাতত নীরার হাত পা ঠান্ডায় কুঁকড়ে যাচ্ছে। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। শৈত্যপ্রবাহ পড়ছে। বিয়ের কাপড় ছেড়ে সোয়েটার পরে বসে আছে খাটে। কিরণ রুমে ঢুকে সালাম দিয়ে একপাশে বসলো। নীরার দিকে তাকিয়ে বলল, আপনি ঠিক আছেন? নীরা মাথা কাত করে সায় দিল। কিরণ প্রশ্ন করল, আমার অ্যাডভেঞ্চার বেশ পছন্দ। শীতের রাত, বাইরে কুয়াশা, ঘুরতে যাবেন? আপনি বলার পর আপনার প্রিয় লেখকের গল্প আজ মিতালির গায়ে হলুদ পড়লাম। মনে হলো আপনি কুসংস্কার খুব বিশ্বাস করেন। এই কারণে বিয়ের আগে আমার সাথে কোথাও ঘুরতে যাননি। যদি মিতালির মতো বিয়েটা ভেঙে যায়? বিয়ে তো হয়ে গিয়েছে, এখন ঘুরতে যাবেন? নীরা দুপাশে মাথা নেড়ে বলল, আমি খুব ভয় পাই এসব জিনিস। প্লিজ, আজকে মাত্র বিয়ে হলো। ধুর, চলুন তো, এসব কুসংস্কার। বাড়ির কেউ কিছু বলবে না? দুপাশে মাথা নেড়ে নীরাকে নিয়ে বাইকে চেপে বের হলো। সারা রাস্তা নীরা শক্ত হয়ে বসেছিল। বাইক এসে থামলো তার প্রিয় বাড়ির গেট, বাসরলতা নিবাসের সামনে। নীরা ঠোঁটে মিষ্টি হাসি। কিরণ নীরার হাত ধরার অনুমতি না নিয়েই হাত ধরে বলল, ধরলাম কিন্তু। নীরা মৃদু হাসল, বলল, বাবা বলেছে, তাই না? এই বাড়িটা আমার বেশ পছন্দ। কিরণ বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে নীরাকে নিয়ে কয়েকটা ছবি তুলে বলল, আপনার লেকচারার স্বামীর সাথে বাসরলতা নিবাসের সামনে ছবি তুলে কেমন অনুভূতি হচ্ছে? খুব ভালো। জয়া থাকলে বলতো, ভাইয়ার মাথাটাও খারাপ করে দিলি। পকেট থেকে কিছু একটা বের করে গেটের তালা খুলছে। নীরা বিস্মিত চোখে প্রশ্ন করল, চাবি কোথায় পেলেন? কিরণ হেসে বলল, ধার করলাম। নীরার হাত ধরে ভেতরে ঢুকে বাড়ির ফটকের দরজা খুলল। সবশেষে দরজা খুলে বাতি জ্বালাতেই চকচক করে উঠল বাড়ির ড্রয়িং রুম। মুগ্ধ চোখে দেয়ালের দিকে তাকালো নীরা। কি সুন্দর ছবি আটকানো পরিবারের সবার। এই বাড়িটা তবে কিরণদের? নীরা প্রশ্ন করল, আল্লাহ, এই বাড়িটা আপনাদের? মাথা নাড়ল কিরণ। নীরা পুনরায় প্রশ্ন করল, তাহলে বললেন যে লেখক কবির খন্দকারকে চেনেন না? ঠিকই তো, ওনার গল্পের নামে বাড়ির নাম রাখলেন। আপনাদের লেখক আমার থেকে আইডিয়া চুরি করে গল্পের নাম লিখেছে। মিথ্যা বলবেন না। এত সুন্দর একটা বাড়ি থাকতে ওই বাড়িতে থাকেন কেন? কিরণ হেসে বলল, ওখানে বাবার স্মৃতি আছে, তাই মা ছেড়ে আসতে চান না। এটা আমার আর রবির বাড়ি, দাদাভাই লিখে দিয়েছেন। তাই বাড়ির নামটা পরিবর্তন করে নিজের পছন্দের নাম দিলাম, যা আপনার লেখক চুরি করেছে। নীরা রাগ করে বলল, আবার আমার লেখককে চোর বলছেন? আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে। নীরা বেরিয়ে যাবে তখনই কিরণ হাত ধরে টেনে নিজের কাছে এনে বলল, এই প্রথমবার নিজেকে চোর বলে এত আনন্দ পেলাম। সেই সাথে শান্তি, এই ভেবে যে আমাকেও কেউ আমার অজান্তে এত ভালোবাসে। নীরা ফেলফেল করে তাকিয়ে আছে।
কিরণ হেসে বলল, আমার পুরো নাম কিরণ কবির খন্দকার, কিন্তু সার্টিফিকেট নেম কিরণ কবির। পরবর্তী গল্প লিখব নীরার আজ বাসর রাত। কিরণ নীরার দুগালে হাত রেখে বলল, আপনার মা আপনার ইচ্ছে পূর্ণ করতে আমাকে খুঁজে বের করার জন্য যা যা করেছেন তা নিয়ে চাইলেই একটা উপন্যাস লেখা যাবে। সামনে প্রিয় লেখক দাঁড়িয়ে আছে স্বামী হয়ে। নীরার কিরূপ প্রতিক্রিয়া করা উচিত থরথর করে কাঁপছে হাত দুটো। এই মুহূর্তে বাসরলতা নিবাসে বছরের সবচেয়ে বড় শৈত্যপ্রবাহ ঘিরে ধরেছে। নীরার শরীরে কম্পন দেখে নিজের কাছে জড়িয়ে নিল কিরণ। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, যা তোমার তা তুমি না চাইলেও পাবে, আর যা তোমার না তা তুমি চাইলেও পাবে না। তুমি আমার ছিলে সোনামণি, আমি তোমাকে চাইনি। আমি জানতামই না কেউ একজন আমাকে এত করে চাই, অথচ তুমি আমার হলে। সমাপ্ত। গল্পটি লিখেছেন নীতি জাহিদ। গল্পের নাম বাসরলতা নিবাস।